আজকে আমরা যে বিষয়টা সম্পর্কে জানব তা হলো মেমোরি। মেমোরি মূলত দুই প্রকার, এছাড়াও আরও এক ধরনের মেমোরি আছে। প্রধান দুটো মেমোরি হলো প্রাইমারি মেমোরি এবং সেকেন্ডারি মেমোরি। এছাড়াও পরবর্তীতে একটা নতুন মেমোরি আবিষ্কার করা হয়েছে, তার নাম দেওয়া হয়েছে ক্যাচে মেমোরি। প্রথমে আমরা এর ভাগগুলো দেখি। প্রাইমারি মেমোরি দুই প্রকার, একটাকে বলা হয় র্যাম আর একটাকে বলা হয় রম। সেকেন্ডারি মেমোরি আবার তিন প্রকার, একটাকে বলা হয় ম্যাগনেটিক মিডিয়া, অপটিক্যাল মিডিয়া, সলিড স্টেট মিডিয়া। এই ক্যাচে মেমোরিও আবার তিন প্রকার, L1 অর্থাৎ লেভেল 1, L2 লেভেল 2, L3 লেভেল 3। এই প্রাইমারি মেমোরিকে আবার দুভাগে ভাগ করা হয়, SRAM, DRAM। রমেরও আবার বেশ কয়েকটি ভাগ আছে, সেগুলি হলো প্রম, EPROM, EEPROM। ম্যাগনেটিক মিডিয়াকেও আবার বেশ কয়েকটি ভাগে ভাগ করা যায়, সেগুলি হলো ফ্লপি ডিস্ক, হার্ড ডিস্ক। অপটিক্যাল মিডিয়ার ভাগগুলিও দেখিনি, CD, DVD, BRD। সলিড স্টেট মিডিয়ারও ভাগগুলো দেখব, USB ফ্ল্যাশ ড্রাইভ, মেমোরি কার্ড, SSD। এবারে আমরা দেখব মেমোরি কাকে বলে। কম্পিউটারে ডেটা ও নির্দেশাবলী সংরক্ষণের জন্য মেমোরি ব্যবহৃত হয়। খুব গুরুত্বপূর্ণ কথা, সংরক্ষণের জন্য মেমোরি ব্যবহৃত হয়, অর্থাৎ সেভ করার জন্য মেমোরি ব্যবহৃত হয়। মেমোরির একক নির্দেশ করে কতটুকু ডেটা সংরক্ষণ করা যায়। মেমোরির এককের মাধ্যমে আমরা জানতে পারি যে কতখানি ডেটা আমরা সেভ করতে পারবো। একটু আগেই বললাম মেমোরি প্রধানত দুভাগে ভাগ করা যায়, একটা প্রাইমারি মেমোরি এবং একটা সেকেন্ডারি মেমোরি। এছাড়াও আরও একটা মেমোরি আছে যাকে ক্যাশ মেমোরি বা ক্যাচে মেমোরি বা ক্যাশে মেমোরি বলা হয়। এবার আমরা দেখে নিই প্রাইমারি মেমোরি কাকে বলে। প্রাইমারি মেমোরি বা মূল মেমোরি বা মেইন মেমোরি একই জিনিস, তিনটে নাম। হলো কম্পিউটারের সেই অংশ যেখানে ডেটা অস্থায়ীভাবে সংরক্ষিত থাকে যতক্ষণ না তা ব্যবহৃত বা প্রক্রিয়াজাত হয়। এটি দ্রুতগামী সম্পন্ন, উদ্বায়ী এবং CPU সরাসরি এটিকে অ্যাক্সেস করতে পারে। এবার একটু বুঝে নিই কাকে বলে প্রাইমারি মেমোরি। ডেটা অস্থায়ী রূপে সংরক্ষিত হয়, তার মানে পার্মানেন্ট না। এটি দ্রুতগতি সম্পন্ন, উদ্বায়ী। উদ্বায়ী কথাটার মানে কি? উদ্বায়ী মানে হলো উড়ে যায়। এবার উড়ে যায় মানে কি? কর্পূর বা পেট্রোল যেমন খোলা বাতাসে রাখলে কিছুক্ষণ পর ভ্যানিশ বা উড়ে যায়, ঠিক তেমনি প্রাইমারি মেমোরি ইলেকট্রিসিটির অভাবে ভ্যানিশ হয়ে যায়, উড়ে যায়, তাই একে উদ্বায়ী মেমোরি বলা হয়। আরেকটা গুরুত্বপূর্ণ কথা যে CPU এটিকে সরাসরি অ্যাক্সেস করতে পারে। তাহলে আমরা মনে রাখবো এখান থেকে প্রাইমারি মেমোরি হলো এমন একটা মেমোরি যা অস্থায়ীভাবে ডেটা সংরক্ষণ করতে পারে, দ্রুতগামী, উদ্বায়ী এবং CPU এটিকে সরাসরি অ্যাক্সেস করতে পারে। এবার আমরা প্রাইমারি মেমোরির বৈশিষ্ট্য দেখে নেব। প্রাইমারি মেমোরির 1 নম্বর বৈশিষ্ট্য এটা ভোলাটাইল। ভোলাটাইল মানে বিদ্যুৎ চলে গেলে তথ্য মুছে যায়। দ্রুত অ্যাক্সেস, তার মানে ডেটা পড়া ও লেখা খুব দ্রুত হয়। সীমিত ক্ষমতা, সীমিত ক্ষমতা মানে সেকেন্ডারি মেমোরির তুলনায় এর সাইজ তুলনামূলক কম হয়। অস্থায়ী সংরক্ষণ, কেবলমাত্র বর্তমানে ব্যবহৃত যে ডেটাগুলো আছে সেইগুলোই এখানে থাকে এই প্রাইমারি মেমোরিতে। এবারে আমরা দেখব প্রাইমারি মেমোরির প্রকারভেদ। আমরা পড়েছিলাম দু রকম, তার মধ্যে প্রথম আমরা দেখব র্যাম সম্পর্কে। র্যাম বা র্যান্ডম অ্যাক্সেস মেমোরি কাকে বলে? র্যাম হলো কম্পিউটারের প্রাইমারি মেমোরি যা কম্পিউটারের প্রসেসর দ্বারা সরাসরি অ্যাক্সেস করা যায়। র্যাম দ্রুত গতির এবং ভোলাটাইল, যার মানে হলো পাওয়ার বন্ধ হলে
এর ডেটা হারিয়ে যায়। এটি কম্পিউটারের কার্যক্ষমতা ও প্রোগ্রামিং প্রসেসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার একটু বুঝে নিই, এটা হলো প্রাইমারি মেমোরি, যা কম্পিউটারের প্রসেসর দ্বারা সরাসরি অ্যাক্সেস করা যায়। র্যাম দ্রুত গতির ও ভোলাটাইল, এইটুকু মনে রাখবো, যার মানে হলো পাওয়ার বন্ধ হয়ে গেলে ডেটা হারিয়ে যায়। এবং এটা কী জন্য দরকার? এটি কম্পিউটারের কার্যক্ষমতা ও প্রোগ্রামিং প্রসেসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবারে আমরা দেখব র্যামের বৈশিষ্ট্য। র্যামের বৈশিষ্ট্য, র্যান্ডম অ্যাক্সেস, এই কথাটার মানে কি? এর মানে হলো র্যান্ডম অ্যাক্সেস বলা হয় যে কোনো ডেটা সরাসরি অ্যাক্সেস করা যায়, অর্থাৎ ডেটার একটা পুল থাকে, সেখান থেকে ডেটা ইজিলি অ্যাক্সেস করা যায়। ডেটা পুল মানে আমি ধরে নিচ্ছি এটা র্যাম। প্রথম ডেটা এসে এখানে ছিল, তারপরটা এখানে, তারপরে ডেটা এখানে, তারপরে এখানে। যে কোনো জায়গা ব্যবহার করা যাচ্ছে, কোনো ক্রম অনুযায়ী ব্যবহার করতে হয় না, নির্দিষ্ট কোনো ক্রম নেই, তাই জন্য একে বলা হয় র্যান্ডম অ্যাক্সেস। র্যাম একটি অস্থায়ী মেমোরি, অর্থাৎ কম্পিউটার বন্ধ হলে সমস্ত তথ্য মুছে যায়, যেটা আমরা একটু আগে আলোচনা করলাম। এটি সেকেন্ডারি মেমোরির তুলনায় দ্রুত গতি সম্পন্ন, আগেই বলেছি এটা ফাস্ট, তবে প্রতি গিগাবাইট অর্থাৎ জিবিতে এর খরচ বেশি। সিপিইউ যখন কোনো কাজ করে তখন র্যাম থেকেই ডেটা নিয়ে কাজ করে, তাই এটি কম্পিউটারের গতি ও কার্যকারিতার জন্য খুব গুরুত্বপূর্ণ। সিপিইউ যখন কোনো কাজ করে তখন র্যাম থেকেই সমস্ত ডেটা নেয়, এটি কম্পিউটারের গতি ও কার্যকারিতা বৃদ্ধি করে। এবারে আমরা যেটা দেখব সেটা হলো র্যামের প্রকারভেদ। র্যাম মূলত দু ধরনের হয়। প্রথম যে র্যামটা তাকে বলা হয় ডি র্যাম। ডি র্যামের পুরো নাম হলো ডাইনামিক র্যাম। ডি র্যাম হলো একটি ভোলাটাইল মেমোরি। ভোলাটাইল মানে উদ্বায়ী, যেখানে প্রতিটি বিট একটি ক্যাপাসিটর ও একটি ট্রানজিস্টর দিয়ে সংরক্ষণ করা হয়। প্রত্যেকটা বিট স্টোর করা হয় একটি ক্যাপাসিটর ও একটি ট্রানজিস্টর দিয়ে। এটি নিয়মিত রিফ্রেশ না করলে ডেটা লস বা ডেটা হারিয়ে যায়। এবারে আমরা দেখব ডির্যামের বৈশিষ্ট্য। ডির্যামের বৈশিষ্ট্য, ডেটা রক্ষা করতে হলে নিয়মিত রিফ্রেশ করতে হয়, এই জন্য একে ডাইনামিক বলে। নিয়মিত রিফ্রেশ করতে হয় তাই একে ডাইনামিক বলে। ডির্যাম হলো কম্পিউটার ও মোবাইলে ব্যবহৃত সবচেয়ে বেশি র্যাম, অর্থাৎ সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কোথায়? কম্পিউটার ও মোবাইল ডিভাইসে। আচ্ছা, যদিও রিফ্রেশ প্রয়োজন, তবুও ডির্যামের গঠন সাধারণ, সস্তা ও জায়গা কম, তাই ডেটা বেশি সংরক্ষণ করতে সক্ষম হয়। বোঝা গেল? আচ্ছা, এবার আমরা দেখব এস র্যাম। এস র্যামের পুরো নাম হলো স্ট্যাটিক র্যাম। এস র্যাম হলো একটি ভোলাটাইল মেমোরি। ডির্যামও ভোলাটাইল মেমোরি, এস র্যামও ভোলাটাইল মেমোরি, যা প্রতিটি বিট সংরক্ষণের জন্য ফ্লিপ ফ্লপ, মনে রাখবো আমরা এটা, ফ্লিপ ফ্লপ, যেখানে 6টি ট্রানজিস্টর থাকে, এরকম একটা সার্কিটের মধ্যে প্রতিটি বিট স্টোর করা হয় এবং যতক্ষণ বিদ্যুৎ থাকে ততক্ষণ ডেটা ধরে রাখে। ডির্যামের মতো বারবার এখানে রিফ্রেশ করার প্রয়োজন হয় না। আশা করছি বোঝা গেল। এবার আমরা দেখে নেব এস র্যামের বৈশিষ্ট্য। এটিকে স্ট্যাটিক বলা হয় তার কারণ একে বারবার রিফ্রেশ করতে হয় না, তাই একে স্ট্যাটিক বলা হয়। এস র্যামে প্রতিটি বিট সংরক্ষণে 6টি ট্রানজিস্টর ব্যবহার করে, যেটা এক্ষুনি আমরা আলোচনা করলাম, যার ফলে এটি খুব দ্রুত, নির্ভরযোগ্য কিন্তু ব্যয়বহুল।
এবং বেশি জায়গা নেয়। আচ্ছা, এখানে নির্ভরযোগ্য কথাটা লেখা আছে, তার মানে কিন্তু এই না যে DRAM একদমই নির্ভরযোগ্য নয়, DRAMও নির্ভরযোগ্য। আচ্ছা, লাস্ট বিষয়টা পড়ি। SRAM কোথায় ব্যবহার করা হয়? SRAM সাধারণত ব্যবহার করা হয় ক্যাশ মেমোরি বা ক্যাচে মেমোরি যেটা পড়লাম সেইটা হিসেবে SRAMকে ব্যবহার করা হয়, যেমন L1, L2, L3 ক্যাচে। আচ্ছা, এবার আমরা দেখে নেব রম সম্পর্কে। প্রাইমারি মেমোরি আরেকটি যে প্রকারভেদ আছে রম, সেই রম সম্পর্কে আমরা জানব। রম অর্থাৎ রিড অনলি মেমোরি হলো এক ধরনের নন ভোলাটাইল। নন ভোলাটাইল কথার মানে কি? যেটা মুছবে না, অর্থাৎ বিদ্যুৎ চলে গেলেও মুছে যায় না। এবার পড়ি আমরা। রম হলো এক ধরনের নন ভোলাটাইল প্রাইমারি মেমোরি যেখানে স্থায়ীভাবে ডেটা বা নির্দেশাবলী সংরক্ষিত থাকে, যা কম্পিউটার বন্ধ হলেও মুছে যায় না। এটি সাধারণত ফার্মওয়্যার সংরক্ষণের জন্য ব্যবহৃত। এর আকার 64 KB থেকে 16 MB পর্যন্ত হয়। আচ্ছা, এবার ফার্মওয়্যার কি? ফার্মওয়্যার হলো এমন একটি সফটওয়্যার যা নির্দিষ্ট হার্ডওয়্যারের সাথে ঘনিষ্ঠভাবে সংযুক্ত এবং খুবই কম পরিবর্তন হয়, তাকে বলা হয় ফার্মওয়্যার। এই ফার্মওয়্যার সংক্রান্ত তথ্যগুলো কোথায় থাকে? রমে থাকে। এবার রমের বৈশিষ্ট্য আমরা একটু দেখে নেব। রম হলো একটি নন ভোলাটাইল মেমোরি, অর্থাৎ পাওয়ার অফ হলেও ডেটা থাকে। স্থায়ী সংরক্ষণ অর্থাৎ পূর্ব নির্ধারিত প্রোগ্রাম থাকে। র্যামের তুলনায় ধীর, র্যামের তুলনায় একটু স্লো, কারণ এটি শুধুমাত্র পড়ার জন্য কাজে লাগে। স্টার্ট আপে ব্যবহৃত হয়। স্টার্ট আপ মানে কম্পিউটার চালু করার সময় যে নির্দেশগুলো দেওয়া হয় সেগুলো সব রমে সঞ্চিত থাকে। এবার রম বা রিড অনলি মেমোরির ধরনগুলো আমরা একটু দেখে নেব। একটাকে বলা হচ্ছে প্রম অর্থাৎ প্রোগ্রামেবল রম, অর্থাৎ প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। কাকে বলে? এটি তৈরি হয় ফাঁকা অবস্থায়, অর্থাৎ এই মেমোরিটা পুরো ফাঁকা থাকে। বিশেষ পদ্ধতির মাধ্যমে একবার প্রোগ্রাম করা যায়। একবার প্রোগ্রাম করার পর আর পরিবর্তন করা যায় না বা মুছে ফেলা যায় না, তাই একে ওয়ান টাইম প্রোগ্রামেবল রম বা প্রম বলা হয়। এর সাইজ 128 KB। এবার আমরা দেখব EPROM, যার পুরো নাম হলো ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। এই রমে তথ্য সংরক্ষণ ও পরে মুছে ফেলে আবার প্রোগ্রাম করা যায়। মুছে ফেলার জন্য বিশেষ ধরনের অতিবেগুনি অর্থাৎ UV রে ব্যবহার করা হয়, যার মাধ্যমে তথ্য মুছে ফেলে আবার লেখা যেতে পারে। EPROM এর সাইজ 4 KB থেকে 64 KB পর্যন্ত হয়। এবার আমরা দেখে নেব EEPROM অর্থাৎ ইলেকট্রিক্যালি ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। কাকে বলে? এটি EPROM এর উন্নত সংস্করণ, যেখানে বৈদ্যুতিক সংকেতের মাধ্যমে তথ্য মুছে ফেলা ও পুনরায় লেখা যায়। কিভাবে কাজটা করা হয়? মেইনলি ইলেকট্রিক সিগন্যালের মাধ্যমে তথ্য মুছে ফেলা হয় বা পুনরায় লেখা যায়। EPROM এর সাইজ 256 বাইট থেকে 2 KB পর্যন্ত হয়। এবারে আমরা দেখে নেব সেকেন্ডারি মেমোরি। প্রাইমারি মেমোরির যে ধরনগুলো ছিল সেগুলো আমরা শেষ করলাম। এবারে আমরা দেখব সেকেন্ডারি মেমোরি। কাকে বলে সেকেন্ডারি মেমোরি? সেকেন্ডারি মেমোরি বা গৌণ মেমোরি হলো এক ধরনের অস্থায়ী, ভালো করে বুঝবো, এক ধরনের অস্থায়ী নয়, অর্থাৎ স্থায়ী মেমোরি যা ডেটা ও প্রোগ্রাম স্থায়ীভাবে সংরক্ষণ করে। সেকেন্ডারি মেমোরিতে কম্পিউটার চালু না থাকলেও তথ্য অক্ষত থাকে, মানে ইলেকট্রিক চলে গেলেও এই তথ্য নষ্ট হয় না। এটি বড় পরিমাণে ডেটা দীর্ঘমেয়াদে সংরক্ষণ করার জন্য ব্যবহৃত হয়। হিউজ ডেটা যখন থাকে পার্মানেন্টলি সেভ করার জন্য আমরা সেকেন্ডারি মেমোরি ব্যবহার করে থাকি। এটি প্রাইমারি মেমোরি থেকে ধীর গতির হলেও ধারণ ক্ষমতায় বেশি, মানে এর সাইজ প্রাইমারি মেমোরির তুলনায় অনেক বেশি, কিন্তু স্পিড প্রাইমারি মেমোরির তুলনায় কম।
এর উদাহরণগুলো দেখে নিই। হার্ড ডিস্ক ড্রাইভ অর্থাৎ এইচডিডি, সলিড স্টেট ড্রাইভ, এসএসডি, সিডি, ডিভিডি, পেন ড্রাইভ ইত্যাদি সমস্ত কিছুই হলো সেকেন্ডারি মেমোরির উদাহরণ। এবার এর বৈশিষ্ট্যগুলো দেখে নেব। সেকেন্ডারি মেমোরি হলো নন ভোলাটাইল মেমোরি, অর্থাৎ মুছে যায় না, যেটা আমরা আগেই আলোচনা করলাম। পাওয়ার বন্ধ হলেও ডেটা থেকে যায়। বড় ধারণ ক্ষমতা, জিবি থেকে টিবি অর্থাৎ টেরাবাইট পর্যন্ত হতে পারে। ধীর গতির, কার থেকে ধীর গতির? র্যামের তুলনায় ধীর গতির। বহনযোগ্য ডিভাইস পাওয়া যায়, যেমন পেন ড্রাইভ, এক্সটার্নাল ড্রাইভ। বহনযোগ্য ডিভাইস মানে অর্থাৎ আমি একটা কম্পিউটার থেকে কোনো ডেটা পেন ড্রাইভ বা এক্সটার্নাল হার্ড ড্রাইভে সেভ করে চাইলে আমি অন্য কোথাও গিয়ে সেই কাজ করব, আবার সেটা করতে পারি। মানে এই ড্রাইভগুলো পোর্টেবল অর্থাৎ বহনযোগ্য। এবারে আমরা দেখব এই সেকেন্ডারি মেমোরির যে বিভিন্ন ধরনগুলো আছে তার সম্পর্কে। এক নম্বর যেটা আছে সেটা হলো ম্যাগনেটিক মিডিয়া। কাকে বলে? ম্যাগনেটিক স্টোরেজ ডিভাইস হলো এমন ডিভাইস যা চৌম্বক ক্ষেত্রের সাহায্যে ডেটা সংরক্ষণ এবং পুনরুদ্ধার করে। এই ডিভাইসগুলিতে একটি ডিস্ক বা টেপের ওপর ক্ষুদ্র কণাগুলিকে বিভিন্ন দিকে চৌম্বক করে ডেটা লেখা হয় ও পড়া হয়। এটি একটি নন ভোলাটাইল স্টোরেজ, অর্থাৎ বিদ্যুৎ না থাকলেও ডেটা মুছে যায় না। এই ডিভাইসগুলি সাধারণত অপারেটিং সিস্টেম, সফটওয়্যার, নথি, অডিও, ভিডিও, ব্যাকআপ ইত্যাদি সমস্ত ক্ষেত্রে ব্যবহার করা হয়। এখানে গুরুত্বপূর্ণ কথা হলো কিভাবে স্টোর করা হয়। এখানে একটি ডিস্ক বা টেপ থাকে। ডিস্ক মানে আমরা চাকতির মতো, যেমন সিডি যেরকম ওরকম দেখতে, যার উপর ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলিকে বিভিন্ন দিক থেকে চৌম্বক করে ডেটা লেখা হয়। অর্থাৎ গোল একটা চাকতি থাকে, গোল চাকতির দুই পাশেই, যেমন আমি যদি ধরে নিই এটা একটা গোল চাকতি, এর বোথ সাইড, এই পাশেও এবং এই পাশ দিয়ে যে পাশটা দেখা যাবে সেই পাশেও দুই পাশেই চৌম্বক ক্ষেত্র করে সেই ম্যাগনেটিক স্টোরেজ উপায়ে লেখা হয়। বোঝা গেল? বেশ, এবারে আমরা দেখব ম্যাগনেটিক মিডিয়ার ধরনগুলো। প্রথম যে ধরনটা আছে তাকে বলা হয় ফ্লপি ডিস্ক। সেটা কি? ফ্লপি ডিস্ক একটি পুরাতন এবং এখন প্রায় অপ্রচলিত ম্যাগনেটিক স্টোরেজ ডিভাইস, যা 1970 থেকে 1980 এর দশকে ব্যাপকভাবে ব্যবহৃত হতো। এটি ছোট আকারের এবং কম ক্ষমতা সম্পন্ন ছিল, তবে সেই সময়ের কম্পিউটারের ডেটা স্থানান্তর করার জন্য বা সংরক্ষণ করার জন্য ছিল গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। 3.5 ইঞ্চি ফ্লপি ডিস্কের স্টোরেজ ক্ষমতা ছিল 1.44 MB, যেটা এখন আমাদের ভাবলে প্রচণ্ড অবাক লাগবে বা হাসি পাবে। 1.44 MB মানে এখনকার একটা গানের সাইজ হয়ে যায় মোটামুটি 7 MB বা 10 MB। সেখানে একটা গানও না, কয়েক সেকেন্ডের একটা গান স্টোর করা যেত সেই সময়। কিন্তু সেই সময় যেই সমস্ত ডেটা ট্রান্সফার করা হতো সেই ডেটাগুলোর আকারও ছিল খুব কম এবং পোর্টেবল ছিল এটা, অর্থাৎ পকেটে করে একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটার অবধি বহন করা যেত। তার জন্য এর জনপ্রিয়তা ছিল খুবই বেশি। আচ্ছা, এবারে আমরা দেখে নেব আরেকটা ধরন সম্পর্কে। সেটা হলো হার্ড ডিস্ক। হার্ড ডিস্ক কি? হার্ড ডিস্ক ড্রাইভ বা এইচডিডি হলো এক ধরনের ম্যাগনেটিক স্টোরেজ ডিভাইস যা কম্পিউটারের ডেটা সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়। এটি প্রচুর পরিমাণে ডেটা সংরক্ষণ করতে পারে এবং বর্তমানে ডেটা স্টোরেজের জন্য ব্যাপকভাবে ব্যবহৃত একটি মাধ্যম। এটিতে অনেক বেশি পরিমাণে ডেটা সেভ করা যায় এবং বর্তমানেও আজকের দিনে দাঁড়িয়েও সবচেয়ে বেশি জনপ্রিয় ডেটা সংরক্ষণের মানে পার্মানেন্ট স্টোরেজ করার মাধ্যম হলো এখনও এটাই হার্ড ডিস্ক বা হার্ড ডিস্ক ড্রাইভ। এবারে আমরা যে বিষয়টা সম্পর্কে জানব তা হলো অপটিক্যাল মিডিয়া। কাকে বলে অপটিক্যাল মিডিয়া? অপটিক্যাল স্টোরেজ ডিভাইস হলো এমন ডিভাইস যা লেজার প্রযুক্তি ব্যবহার করে ডেটা পড়ে ও লেখে। ডিস্কের ওপর ক্ষুদ্র গর্ত ও সমতল অংশের মাধ্যমে ডেটা সংরক্ষিত থাকে, যেগুলি লেজার রশ্মির মাধ্যমে পড়া হয়।
এটি একটি নন ভোলাটাইল স্টোরেজ ডিভাইস, অর্থাৎ বিদ্যুৎ না থাকলেও ডেটা থাকে। এই ডিভাইসগুলি সাধারণত সঙ্গীত, ভিডিও, সফটওয়্যার ও ব্যাকআপ সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়। এবার একটু বুঝে নিই। লেজার প্রযুক্তি ব্যবহার করে এটা ডেটা পরেও লেখে। লেজার মানে লাইট, অপটিক্যাল কথার মানে হলো লাইট। লাইট সংক্রান্ত কাজের জন্য এটা ব্যবহার করা হয়, বা লাইট দিয়ে যে স্টোর করা হয় বা ডেটা রিড করা হয় তার জন্য এটা ব্যবহার করা হয়। এটি একটি নন ভোলাটাইল স্টোরেজ ডিভাইস। নন ভোলাটাইল মানে এখান থেকে ডেটা লস হবে না, পার্মানেন্ট স্টোরেজ। কি জন্য ব্যবহার করা হয়? সঙ্গীত, ভিডিও, সফটওয়্যার ব্যাকআপ সংরক্ষণের জন্য এটা ব্যবহার করা হয়। এবারে ধরনগুলো দেখে নেব। প্রথম যে ধরনটা সম্পর্কে আমরা পড়ব তা হলো সিডি বা কম্প্যাক্ট ডিস্ক। কম্প্যাক্ট ডিস্ক সাধারণত সিডি হিসেবে সংক্ষেপে উল্লেখ করা হয়। একটি ডিজিটাল অপটিক্যাল ডিস্ক ডেটা স্টোরেজ ফরম্যাট। কম্প্যাক্ট ডিস্কের স্টোরেজ ক্ষমতা 700 MB। বাজারে খুব সস্তায় পাওয়া যায়, মোটামুটি 15 টাকা থেকে 30 টাকার মধ্যে এটা পাওয়া যায়। ডিভিডি বা ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক। ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক প্রচুর পরিমাণে ডেটা সংরক্ষণ করতে পারে। বর্তমানে ডেটা স্টোরেজের জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এর সিঙ্গেল লেয়ার যে টেকনোলজিটা আছে সেখানে 4.7 GB এবং ডুয়াল লেয়ার টেকনোলজিতে 8.5 GB পর্যন্ত ডেটা সঞ্চয় করা যায়। এবার আমরা দেখব বিআরডি বা ব্লুরে ডিস্ক। বিআরডি হলো একটি উন্নত অপটিক্যাল ডিস্ক স্টোরেজ মাধ্যম যা উচ্চমানের ভিডিও, অডিও এবং অন্যান্য বড় আকারের ডেটা সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়। এটি মূলত এইচডি এবং 4K UHD ভিডিও সংরক্ষণের জন্য তৈরি করা হয়েছে। বিআরডি সিঙ্গেল লেয়ার এবং ডুয়াল লেয়ার ফরম্যাটে আসে। এর ক্ষমতা সিঙ্গেল লেয়ার যদি হয় 25 GB, ডুয়াল লেয়ার 50 GB, ট্রিপল লেয়ার 100 GB, কোয়াড লেয়ার 128 GB পর্যন্ত হতে পারে। এটি হলো অপটিক্যাল মিডিয়ার মধ্যে সর্বোচ্চ এবং সবচেয়ে ভালো রূপ। এর দাম মোটামুটি 200 টাকার আশপাশে। এর মাধ্যমে অনেক বেশি পরিমাণে ডেটা একত্রিতভাবে সেভ করা যায়। এবারে আমরা যেটা সম্পর্কে জানব তা হলো সলিড স্টেট মিডিয়া। কাকে বলে? সলিড স্টেট স্টোরেজ ডিভাইস হলো এমন ডেটা সংরক্ষণের ডিভাইস যা ফ্ল্যাশ মেমোরি ব্যবহার করে ইলেকট্রনিকভাবে তথ্য সংরক্ষণ করে। কিভাবে করে? ফ্ল্যাশ মেমোরি ব্যবহার করে। এই ডিভাইসগুলিতে কোনো চলমান অংশ অর্থাৎ মুভিং পার্টস থাকে না, তাই এগুলি দ্রুত, টেকসই ও কম বিদ্যুৎ খরচ করে। এই ডিভাইসগুলি আধুনিক কম্পিউটার, স্মার্টফোন, ট্যাবলেট, ক্যামেরা এবং USB ড্রাইভে ব্যবহার করা হয়। আজকের যুগের সবচেয়ে বেশি পছন্দের মেমোরি বা স্টোরেজ ডিভাইস হলো সলিড স্টেট মিডিয়া বা সলিড স্টেট ড্রাইভ। কি আছে এটাতে? সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, এখানে কোনো মুভিং পার্ট থাকে না, মানে এর ভেতর যা কিছু থাকে সমস্তটাই সলিড, কোনো পার্ট মুভ করে না। তার জন্য অনেক বেশি দিন টেকসই, যে কথাটা লিখেছি আমরা। এবং এটা খুব ফাস্ট, খুবই ফাস্ট এবং খুব কম বিদ্যুৎ খরচ করে। একটাই অসুবিধা যে এর দাম অনেক বেশি। এই ডিভাইসগুলি আধুনিক কম্পিউটার, স্মার্টফোন, ট্যাবলেট, ক্যামেরা, USB ড্রাইভে ব্যবহার করা হয়। যাদের হাই স্পিড এবং অনেক বেশি পরিমাণে ডেটা দরকার তারা এখন এই SSD বা এই ধরনের মিডিয়াগুলো ব্যবহার করছে। এবার এটা সম্পর্কে আমরা দেখে নেব। প্রথম আমরা পড়ব USB ফ্ল্যাশ ড্রাইভ। ছোট পোর্টেবল ডিভাইস যা USB পোর্টের মাধ্যমে কম্পিউটারের সাথে যুক্ত হয়। ডেটা স্থানান্তর, ব্যাকআপ এবং ব্যক্তিগত ডেটা সংরক্ষণের জন্য ব্যবহার করা হয়। এগুলো সাধারণত 1 TB থেকে 2 TB লেখা আছে, আর অনেক বেশি বড় সাইজেরও হয়। এবারে আমরা দেখব মেমোরি কার্ড। কাকে বলে? ডিজিটাল ক্যামেরা, স্মার্টফোন, ট্যাবলেট
এবং অন্যান্য পোর্টেবল ডিভাইসে ব্যবহার করা হয়। 1 জিবি থেকে 2 টিবি পর্যন্ত সঞ্চয় ক্ষমতা। হ্যাঁ, এইটা কেমন দেখতে? এই সমস্ত যন্ত্রে ছোট্ট একটা পাতলা চারকোনা যে ডিভাইসটা বা যে মেমোরি স্টোরেজটা অ্যাড করা হয় তাকে বলা হয় মেমোরি কার্ড। এই মেমোরি কার্ড বিভিন্ন রকমের হয়। বেশ, এবার আমরা যে বিষয়টা সম্পর্কে জানবো সেটা হলো সলিড স্টেট ড্রাইভ বা এসএসডি। হার্ড ড্রাইভের বিকল্প হিসেবে ব্যবহৃত হয়। হার্ড ড্রাইভের বিকল্প হিসেবে ব্যবহৃত হয় যা ফ্ল্যাশ মেমোরি ব্যবহার করে ডেটা সংরক্ষণ করে। ল্যাপটপ, ডেস্কটপ এবং সার্ভারগুলিতে দ্রুত ডেটা অ্যাক্সেসের জন্য ব্যবহৃত হয়। 128 জিবি থেকে 8 টিবি পর্যন্ত বা তারও বেশি পর্যন্ত এর সঞ্চয় ক্ষমতা হয়। খুব গুরুত্বপূর্ণ কথা, হার্ড ড্রাইভের বিকল্প হিসেবে ব্যবহৃত হয়। কেন হার্ড ড্রাইভের বিকল্প হিসেবেই কেন ব্যবহৃত হয়? এর কারণ হলো এটা অনেক ফাস্ট, অনেকটাই স্পিডে কাজ করে। কোনো কিছু বিশেষ করে অপারেটিং সিস্টেম লোডিং যদি আমরা এসএসডিতে করি তাহলে আমার কম্পিউটার স্টার্ট হতে বা ওপেন হতে সময় অনেক কম লাগবে। বোঝা গেল? বেশ, এবারে আমরা যেটা সম্পর্কে জানবো তা হলো ক্যাচে মেমোরি। কাকে বলে? ক্যাচে মেমোরি বা ক্যাশ মেমোরি হলো একটি ছোট 2 KB থেকে 64 MB যা সাইজ, দ্রুত গতি সম্পন্ন মেমোরি যা সিপিইউ এর খুব কাছাকাছি থাকে এবং প্রায়ই ব্যবহৃত ডেটা ও নির্দেশাবলী সংরক্ষণ করে। সিপিইউ খুব দ্রুত কাজ করে কিন্তু র্যাম তুলনামূলকভাবে ধীর। এই গতির পার্থক্যকে দূর করতে ক্যাশ মেমোরি ব্যবহৃত হয়। সিপিইউ যখন কোনো ডেটা খোঁজে তখন আগে ক্যাশ মেমোরি চেক করে, যদি পায় ক্যাশে হিট তাহলে দ্রুত ব্যবহৃত হয়, না পেলে ক্যাচে মিস তখন র্যাম থেকে নিয়ে আসে এবং পরবর্তীতে ক্যাচে মেমোরিতে রাখে। এর ফলে কম্পিউটারের গতি ও কার্যক্ষমতা অনেক বেড়ে যায়। এবার আমরা একটু বুঝবো। ক্যাচে মেমোরি হলো একটি ছোট মেমোরি, কত সাইজের? 2 KB থেকে 64 MB, দ্রুত গতি সম্পন্ন, অনেক ফাস্ট। আমাদের প্রাইমারি মেমোরির তুলনায় অনেক বেশি স্পিডে কাজ করে। থাকে কোথায়? সিপিইউ এর খুব কাছাকাছি। কোনো সিপিইউ এর কাছে থাকে, সিপিইউ এর ভেতরে থাকে, কোনো ক্ষেত্রে সিপিইউ এর কাছে থাকে। এবং কিভাবে কাজ করে? প্রায়ই ব্যবহৃত ডেটা ও নির্দেশাবলী সংরক্ষণ করে। মানে যেই ডেটা ও নির্দেশগুলি খুব বেশি পরিমাণে ব্যবহৃত হচ্ছে সেইগুলো ক্যাচে মেমোরিতে স্টোর করে দেয়। সিপিইউ খুব দ্রুত কাজ করে কিন্তু র্যাম তুলনামূলক ধীর। বোঝা গেল? সিপিইউ কাজ করে খুব দ্রুত। বোঝার সুবিধার্থে আমরা যদি বুঝি, সিপিইউ কাজ করে, ধরে নিচ্ছি আমি রকেটের মতো, এবং র্যাম কাজ করে আমি ধরে নিচ্ছি অনেকটা বাসের মতো স্পিড। এবার এই দুজনের স্পিডের তো ম্যাচ করছে না। স্পিড যদি ম্যাচ করাতে হয়, অর্থাৎ র্যামের স্পিড যদি বাড়াতে হয়, র্যামের পরিবর্তে তখন ব্যবহার করা হয় ক্যাচে মেমোরি। এই ক্যাচে মেমোরির স্পিড আমি ধরতে পারি, মানে উদাহরণের সাপেক্ষে প্লেনের মতো, রকেটের থেকে অনেক স্লো কিন্তু প্লেনের মতো, যাতে সিপিইউর সঙ্গে কিছুটা হলে ম্যাচ করতে পারে। বোঝা গেল? আচ্ছা, সিপিইউ যখন কোনো ডেটা খোঁজে তখন যেই কম্পিউটারে ক্যাচে মেমোরি আছে ও প্রথম ক্যাচে মেমোরিতেই খুঁজবে। যদি ক্যাচে মেমোরি থেকে ডেটা পেয়ে যায় তখন তাকে বলা হয় ক্যাচে হিট। আর যদি ক্যাচে মেমোরি থেকে ডেটা না পায় তখন তাকে বলা হয় ক্যাচে মিস। বোঝা গেল? আচ্ছা, এই ক্যাচে মেমোরি ব্যবহার করার ফলে কম্পিউটারের গতি ও কর্মক্ষমতা অনেক বেড়ে যায়। এবারে আমরা জানব ক্যাচে মেমোরির টাইপ সম্পর্কে। প্রথম যে টাইপটা আছে তাকে বলা হয় L1 বা লেভেল 1। কাকে বলে দেখি? সরাসরি প্রসেসরের কোরের মধ্যে থাকে, অর্থাৎ সিপিইউ এর ভেতরেই থাকে। সবচেয়ে দ্রুত, সবচেয়ে ছোট, সঞ্চয় ক্ষমতা সাধারণত 32 KB থেকে 128 KB পর্যন্ত। L1 ক্যাচে সাধারণত আবার দুভাগে বিভক্ত হয়।
একটাকে বলা হয় ইনস্ট্রাকশন ক্যাচে আর একটাকে বলা হয় ডেটা ক্যাচে। ইনস্ট্রাকশন ক্যাচে কি কাজ করে? প্রসেসরের প্রয়োজনীয় ইনস্ট্রাকশন সংরক্ষণ করে। ডেটা ক্যাচে হলো প্রয়োজনীয় ডেটা সংরক্ষণ করে। এবারে আমরা দেখব L2 ক্যাচে। প্রসেসরের ভেতরে বা বাইরে থাকতে পারে, অর্থাৎ এটি সিপিইউ এর ভেতরেও থাকতে পারে, আবার সিপিইউ এবং র্যাম এই দুটোর মাঝেও থাকতে পারে। বলেছে L1 ক্যাচের তুলনায় ধীর কিন্তু প্রধান মেমোরির তুলনায় দ্রুত। প্রধান মেমোরি বলতে র্যাম। L2 ক্যাশ সাধারণত প্রসেসরের প্রতিটি কোরের জন্য আলাদা থাকে, কিন্তু কিছু ক্ষেত্রে এটি প্রসেসরের সকল কোরের মধ্যে শেয়ার থাকে। এর সঞ্চয় ক্ষমতা হলো 256 থেকে 512 কেবি পর্যন্ত হয়। এখানে একটা লাইন পড়লাম আমরা, কিছু কিছু ক্ষেত্রে প্রসেসরের সকল কোরের মধ্যে শেয়ার থাকে এবং কিছু ক্ষেত্রে কোরের জন্য আলাদা থাকে। আলাদা কখন থাকে? যখন এই ক্যাচে মেমোরি সিপিইউ এর ভেতরে থাকে তখন প্রত্যেকটা কোরের জন্য আলাদা আলাদা থাকে, কিন্তু যখন এটি সিপিইউ এর বাইরে থাকে অর্থাৎ সিপিইউ এবং র্যামের মাঝে থাকে তখন এটি সকল কোরের জন্য শেয়ার থাকে, মানে একটাই মেমোরি সমস্ত কোর শেয়ার করে ইউজ করবে। এবার আমরা পড়ব L3 অর্থাৎ লেভেল 3। সাধারণত প্রসেসরের বাইরে থাকে, অর্থাৎ এটি সিপিইউ এবং প্রাইমারি মেমোরির মাঝে থাকে। তবে কিছু কিছু ক্ষেত্রে প্রসেসরের ভেতরেও থাকতে পারে। এর স্পিড L2 ক্যাচের তুলনায় ধীর কিন্তু প্রধান মেমোরির তুলনায় দ্রুত। L3 ক্যাশ সাধারণত প্রসেসরের সকল কোরের মধ্যে শেয়ার থাকে, যা সামগ্রিক পারফরম্যান্স বৃদ্ধি করে। এর সঞ্চয় ক্ষমতা 1 MB থেকে 8 MB পর্যন্ত হয়। বোঝা গেল? এবারে তিনটে সম্পর্কে একটু তুলনামূলক আলোচনা করি, এই L1, L2 আর L3। L1 হলো সবচেয়ে, L1কে যদি ধরি আমি, L1 হলো সবচেয়ে উন্নত এবং দ্রুত গতি সম্পন্ন, মানে L1 এর সব কিছু হলো ভালো 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 এবং এর দামও বেশি। L2 হলো মাঝারি ধরনের, সমস্ত কিছু এর মাঝারি, দামও এর মাঝারি ধরনের। L3 এর সব কিছুই এই ক্যাচে, তিন ধরনের ক্যাচের মধ্যে সব কিছুই এর কম কম, এর স্পিড কম, দাম কম, সবই কম কম। বোঝা গেল? একটা জিনিস শুধু একটু মনে রাখবো, L1 ক্যাচে খুব ফাস্ট, মেমোরি ছোট। L2 ক্যাচে মাঝারি মেমোরি, মাঝারি গতি। L3 গতি কম কিন্তু মেমোরি তুলনামূলক বেশি। বেশ, এবারে আমরা যা জানব সেটা হলো মেমোরি ইউনিটস। কাকে বলে মেমোরি ইউনিট? কি বলেছে? স্মলেস্ট মেমোরি ইউনিট ইজ বিট, মানে সবচেয়ে ছোট যে মেমোরি ইউনিট আছে তাকে বলা হয় বিট। এই বিট মানে কি? বিট মানে হলো 1 বিট ইজ ইকুয়াল টু 0 অথবা 1। আমরা যে পড়েছি এর আগে, বাইনারি 0 এবং 1 সমস্ত কিছু স্টোর করে বাইনারি 0 এবং 1 এর মাধ্যমে। এই একটা 0 হলো একটা বিট, এই 1 হলো একটা বিট। এবারে তার পরের মেমোরি ইউনিটটা দেখি, সেটাকে বলা হয় নিবল। সেটাকে বলা হয় নিবল। 4 বিটস ইজ ইকুয়াল টু 1 নিবল। তারপর 8 বিটস ইজ ইকুয়াল টু 1 বাইট। 8 বিটে হলো 1 বাইট। তারপর 1024 বাইট ইজ ইকুয়াল টু 1 কেবি বা কিলো বাইট। 1024 কেবি ইকুয়াল টু 1 মেগাবাইট। 1024 MB 1 গিগাবাইট। 1024 GB 1 টেরাবাইট। 1024 TB 1 পেটাবাইট। 1024 PB 1 এক্সাবাইট। 1024 EB 1 জোটাবাইট।
1024 ZB1 ইয়োট্টাবাইট। এখানে আমরা মনে রাখবো যে আমাদের আপাতত এইটুকুই যথেষ্ট, এইটুকুই যথেষ্ট। এই নিচের যেইটুকু আছে পেটটা, তারপর এক্সা, পেটটা, এক্সা, জোট্টা, ইয়োট্টা, এগুলো আমাদের না জানলেও চলবে, তবে আমার মনে হলো তোমাদের এগুলো জানানোর দরকার, তাই আমি জানালাম। বেশ, এবার আমরা একটা ছবি দেখব। এই ছবিটা হলো মেমোরি কি করে কাজ করে বা মেমোরিকে কি করে ব্যবহার করা হয়। দেখো, তিনটে যন্ত্র আমরা এখানে ছবি এঁকেছি। একটাকে বলা হচ্ছে সিপিইউ, একটাকে বলা হচ্ছে প্রাইমারি মেমোরি, একটাকে বলা হচ্ছে সেকেন্ডারি মেমোরি। একদম প্রথম অবস্থায় তিনটে যন্ত্র কি করে কাজ করে। সিপিইউ ডেটা ট্রান্সফার করে শুধুমাত্র প্রাইমারি মেমোরির সঙ্গে, প্রাইমারি মেমোরি সেকেন্ডারি মেমোরির সঙ্গেও করতে পারে, সিপিইউর সঙ্গে করতে পারে, কিন্তু সিপিইউ শুধুমাত্র প্রাইমারি মেমোরির সঙ্গেই তথ্য আদান প্রদান করে। প্রাইমারি মেমোরি আবার সেকেন্ডারি মেমোরির সঙ্গেও করে। এবারে একটু আগে যে কথাটা বলছিলাম, সিপিইউ এর স্পিড খুব বেশি, আমি বোঝার সুবিধার্থে বড় করে লিখলাম। সেকেন্ডারি মেমোরি স্পিড অনেক কম, প্রাইমারি মেমোরি স্পিড তুলনামূলক বেশি। কখনো দরকার পড়ে যে আমার একটু বেশি স্পিড দরকার, তাহলে কি কোনো উপায় নেই? না, বিজ্ঞানীরা সেইটা চিন্তা ভাবনা করে একটা নতুন মেমোরি আবিষ্কার করেছে, তার নাম দিয়েছে ক্যাচে মেমোরি। কোথায় থাকে? এটি থাকে সিপিইউ এবং প্রাইমারি মেমোরির মাঝে। এটি থাকে সিপিইউ এবং প্রাইমারি মেমোরির মাঝে। এর স্পিড প্রাইমারি মেমোরির তুলনায় বেশি, কিন্তু সিপিইউর তুলনায় কম, কিন্তু যথেষ্ট স্পিড আছে। কিভাবে কাজ করে? সিপিইউর যখন কোনো তথ্য দরকার হয়, ও তখন ক্যাচে মেমোরিতে যায়। ক্যাচে মেমোরিতে যদি পেয়ে যায় তো ঠিক আছে, সঙ্গে সঙ্গে ও নিয়ে নেয়, আর যদি না পায় তখনও চলে যায় প্রাইমারিতে। এখান থেকে চলে যায় প্রাইমারিতে, প্রাইমারিতে পেয়ে গেলে এখান থেকে চলে আসে ক্যাচেতে, আবার ক্যাচে থেকে চলে আসে সিপিইউতে। যদি প্রাইমারিতে না পায় তখন তথ্য খোঁজার জন্য চলে যায় সেকেন্ডারিতে। সেকেন্ডারিতে যদি তথ্য পেয়ে যায় সেখান থেকে চলে আসে প্রাইমারি, প্রাইমারি থেকে চলে আসে ক্যাচে, ক্যাচে থেকে চলে আসে সিপিইউতে। এই পদ্ধতিতে কাজ করে। আশা করছি তোমরা মেমোরির এই চ্যাপ্টারটা ভালোভাবে বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো এই ভিডিওটা আরেকবার দেখো। কোথাও যদি বিশেষ কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাও। ধন্যবাদ।